আজ আমরা প্রাত্যহিক জীবনে রসায়ন বা কেমিস্ট্রি ইন ডেলি লাইফ এই যে চ্যাপ্টারটা, যেটা হচ্ছে ক্লাস 12 ইউনিট নাম্বার 16, এই চ্যাপ্টারটা সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডাব্লিউবিসিএইচএসসি যেগুলো বোর্ডে এসছে, প্লাস তার সঙ্গে রিলেটেড জয়েন্টে যে প্রশ্নগুলো এসছে, সব একদম ফুল ডিটেলসে ডিসকাস করব, যাতে পরীক্ষায় কোনো টাইপের অসুবিধা তোমাদের না হয়। আর এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যেটা থেকে প্রায় কোশ্চেন প্রত্যেক বছর রিপিট হয়। 11তে এসছে তো 14তে আসবে, 14তে এসছে তো আবার 17তে আসবে, এইরকম। মানে যদি 3 নম্বর এই চ্যাপ্টার থেকে আসে, তাহলে 3 নম্বরে ধরে নাও 2 নম্বর তোমরা পকেটে করে নিয়ে যাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে। এতটা একটা বেসিক সহজ চ্যাপ্টার এটা, ঠিক আছে? তাহলে চলো ভিডিওটিকে শুরু করা যাক। আজ আমরা অ্যাসপিরিন রিলেটেড যে কোশ্চেনগুলো যেগুলো প্রিভিয়াস ইয়ারে বারবার এসছে, রিপিট হয়ে হয়ে এসছে, সেগুলো সম্পর্কে ফার্স্ট ডিসকাস করব। অ্যাসপিরিনটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? এই দেখো, অ্যাসপিরিন থেকে 2011তে কোশ্চেন এসছে, 2013তে এসছে, তারপর 2014তে এসছে, ঠিক আছে? তাহলে দেখো 2011তে যে কোশ্চেনটা এসছে সেটাতে বলছে যে অ্যাসপিরিনের গঠন সংকেত কি, এর একটি ব্যবহার ও এর একটি পার্শ্ব প্রতিক্রিয়া লেখো, মানে সাইড এফেক্ট, ঠিক আছে? এরপর দেখো আবার 2013তে গিয়ে আবার সেম কোশ্চেন রিপিট করছে যে অ্যাসপিরিনের একটি পার্শ্ব প্রতিক্রিয়া লেখো। এরপর দেখো 2014তে গিয়ে পরে কি কোশ্চেন করছে যে 55 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সামান্য পরিমাণ গাঢ় H2SO4 এর উপস্থিতিতে অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সঙ্গে কি মিশিয়ে উত্তপ্ত করলে অ্যাসপিরিন উৎপন্ন হয়। তার মানে অ্যাসপিরিনের যে প্রিপারেশন বা প্রস্তুতি সেটা জিজ্ঞেস করছে ইনডাইরেক্টলি, ঠিক আছে? এরপর দেখো আবার যে সেকেন্ড পার্টে কি জিজ্ঞেস করছে যে অ্যাসপিরিনের একটি গঠন সংকেত লেখো, মানে গঠন সংকেত লিখতে বলছে, যেটা 2011তে এসেছিল। মানে কতটা কোশ্চেন রিপিট হয় বুঝতে পারছো? এই চ্যাপ্টার থেকে যদি 2 থেকে 3 নম্বর আছে, তার মধ্যে 2 নম্বর ধরে নেবে সালের কোশ্চেন থেকে রিপিট হয়ে তোমরা পেয়ে যাবে পরীক্ষায়, ঠিক আছে? তাহলে চলো এই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো আমরা ডিসকাস করে নিই। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন কি ছিল, যে অ্যাসপিরিনের গঠন সংকেত কি, তাহলে সেটা আমাদের দেখতে হবে। তাহলে দেখো, এটা হচ্ছে অ্যাসপিরিনের গঠন সংকেত। এবার এটা তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে। দেখো এটা কেমন ভাবে আছে আমি একটু এঁকে দিচ্ছি। ফার্স্টে নর্মালি একটা বেঞ্জিন রিং এরকম আঁকবে, ঠিক আছে? তারপর যে কোনো একটা কার্বনকে চুজ করে, এটা এখানেই আছে বলে আমাকে এখানেই করতে হবে তার কোনো মানে নেই, আমি এটা এখান থেকে শুরু করতে পারি, কোনো অসুবিধা নেই। এবার এইখানে ফার্স্টে এখানে COOH একটা অ্যাসিড গ্রুপ, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ যুক্ত করলাম। এইটা কার্বন, তাহলে ওপরে C ডবল বন্ড ও এদিকে OH, ঠিক আছে? এরপর যে কার্বনটার সাথে COOHটা যুক্ত থাকছে, তার ঠিক পাশের কার্বনটাতেই, সেটা এই দিকের কার্বনটাই হোক বা এদিকের কার্বনটাই হোক, তাতে কোনো প্রবলেম নেই, তার ঠিক পাশের কার্বনটার সাথে OCOCH3 এই গ্রুপটা যুক্ত করছে। এই যে জয়েনিংটা, এখানে একটা কার্বন আছে। ক্লিয়ার হলো? বুঝতে পারলে? ঠিক আছে। এরপর আমরা ঠিক আছে সবই পড়লাম, গঠন সংকেত, কোনো প্রবলেম নেই, কিন্তু এটা কি কাজে লাগে সেটাই তো মেইন আমাদের। আনখাই কেন পড়বো আমরা? তাহলে এই যে অ্যাসপিরিন, এটা অ্যানালজেসিক হিসেবে ব্যবহার করা হয়, মানে ব্যথার উপশমে ব্যবহার করা হয়, ঠিক আছে? তারপর হার্ট অ্যাটাক প্রতিরোধে। হার্ট অ্যাটাক প্রতিরোধে কিভাবে? যে হার্ট অ্যাটাক কেন হয়, আমাদের যে হৃৎপিণ্ডে যে রক্ত যখনই জমাট বেঁধে যায় তখনই হার্ট অ্যাটাক হয়। এই অ্যাসপিরিন কি করে? হার্ট অ্যাটাক হতে বাধা দেয়, এই রক্ত জমাট বাঁধাতে বাধা দেয়। বুঝতে পারলে? ঠিক আছে। এবার এবার এই অ্যাসপিরিনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সাইড এফেক্টও আছে। ওষুধ বটে, স্বাভাবিক ব্যাপার, সাইড এফেক্ট তো থাকবেই। এবার এই যে সাইড এফেক্ট কি কি, অ্যাসপিরিন লিভারে বিষক্রিয়া সৃষ্টি করে। কিভাবে? তাহলে অ্যাসপিরিন তো খাওয়াই যাবে না। তার একটা রুল আছে যে অ্যাসপিরিন যখনই খাবে, সেটা অ্যান্টাসিডের সাথে খেতে বলা হয়। অ্যান্টাসিড মানে অম্লনাশক, যেগুলো ইনো। যখনই পেটে অ্যাসিডিটি হয় তখন আমরা কি করি? ইনো খাই। সেই রকমই অ্যান্টাসিডের সাথে এই অ্যাসপিরিনটাকে খেতে বলা হয়। এবং কেন খেতে বলা হয়? তার কারণ হচ্ছে এটা লিভারে বিষক্রিয়া সৃষ্টি করে। যে খালি পেটে মনে করো শুধু যদি অ্যাসপিরিনটা খাও, তাহলে এটা পাকস্থলীতে গিয়ে অ্যাসিটিক অ্যাসিড আর স্যালিসাইক্লিক অ্যাসিড এ ভেঙে যায়, বা অ্যাসিটিক অ্যাসিড স্যালিসাইক্লিক অ্যাসিড উৎপন্ন করে, যার ফলে কোষ প্রাচীর দ্বারা এই অ্যাসিডগুলো শোষিত হয় এবং যে পাকস্থলীতে ক্ষত সৃষ্টি হয়। তার মানেই লিভারে বিষক্রিয়া সৃষ্টি হলো। সেই কারণে এটাকে অ্যান্টাসিডের সাথে খেতে বলা হয়, ঠিক আছে? তাহলে এটা তোমাদের এরকম ভাবে কোশ্চেন আসতে পারে, যে তখন এসেছিল যে পার্শ্ব প্রতিক্রিয়া লেখো। এবার তোমাদের পরীক্ষা এবার আসতে পারে যে অ্যান্টাসিডের সাথে কেন অ্যাসপিরিনকে খেতে বলা হয়, এরকম ঘুরিয়ে কোশ্চেনটা চলে আসতে পারে, ঠিক আছে? তাতে ভয় খাওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই। চলো এরপর আমরা আরেকটা কি কোশ্চেন ছিল, যে যেটা প্রিপারেশন আমাদের অ্যাসপিরিনের, সেটা দেখে নিই আমরা, ঠিক আছে? আর দেখো আমাদের যে আরেকটা কোশ্চেন এসেছিল না,
যে 55°C উষ্ণতায় সামান্য পরিমাণ গাঢ় H2SO4 এর উপস্থিতিতে অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সঙ্গে কি মিশিয়ে উত্তপ্ত করলে অ্যাসপিরিন উৎপন্ন হয়। তাহলে কি মিশিয়ে, সেই কি এর অ্যান্সার হচ্ছে স্যালিসাইক্লিক অ্যাসিড। আমরা অলরেডি পড়লাম যে লিভারে বিষক্রিয়া সৃষ্টি হয় যখন পাকস্থলিতে যায়, তখন কি উৎপন্ন হয়, অ্যাসিটিক অ্যাসিড আর স্যালিসাইক্লিক অ্যাসিড। এই যে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড এটাই অ্যাসিটিক অ্যাসিড রূপে পাকস্থলিতে শোষিত হয়, আর স্যালিসাইক্লিক অ্যাসিড তো প্রিপারেশনেই ব্যবহার করা হচ্ছে, সেহেতু যখন অ্যাসপিরিনটা ভেঙে যাচ্ছে পাকস্থলিতে গিয়ে তখন তো স্যালিসাইক্লিক অ্যাসিড আমরা পাবোই, বুঝতেই পারছো তোমরা। ঠিক আছে, ক্লিয়ার হলো? চলো এবার দেখো, আমি তোমাদের জন্য এখানে অ্যাসপিরিনের একটা ছবি এখানে প্রেজেন্ট করেছি, যে অ্যাসপিরিনটা কিভাবে ব্যবহার করি আমরা। যে অ্যাসপিরিনটা যে এরকম ছোট ছোট ট্যাবলেটের আকারে থাকে, ওই ট্যাবলেটগুলো দিয়ে ব্যথার উপশম হয়, যেমন আমরা নর্মালি ট্যাবলেট খাই সেই রকমই এগুলোকে ইউজ করে থাকি। প্রতিদিন প্রচুর মানুষ এই অ্যাসপিরিনটা ইউজ করা হয় বিভিন্ন রকম ব্যথার উপশমের জন্য। অনেকে হাতে পায়ে হাঁটুতে ব্যথা হয়, সেই জন্য অ্যাসপিরিনটাকে ব্যবহার করা হয়। প্লাস হার্ট অ্যাটাক প্রতিরোধেও ব্যবহার করা হয়, মানে খুবই একটা ইম্পর্টেন্ট ওষুধ, তোমরা বুঝতেই পারছো, অনেক কাজে লাগে এটা। ঠিক আছে, চলো এরপর আমরা নেক্সট আমাদের কোশ্চেন ডিসকাস করব। এবার দেখো, এই যে অ্যাসপিরিন, এই অ্যাসপিরিন থেকে একটা অল ইন্ডিয়া জয়েন্ট 2012-তে একটা কোশ্চেন এসেছিল। সেটা হচ্ছে যে অ্যাসপিরিনের যে রাসায়নিক নাম, স্ট্রাকচার আমরা দেখলাম, সেটা আমাদের বোর্ড এক্সামে এসেছিল। আবার অল ইন্ডিয়া জয়েন্টে এটা থেকে কোশ্চেন এসছে যে এই যে 4টে নাম দিয়েছে, 4টে নামের মধ্যে কোনটা অ্যাসপিরিনের রাসায়নিক নাম। তাহলে এই 4টে নামের মধ্যে এইটা হচ্ছে রাইট অ্যান্সার। ফার্স্টেরটা যে অ্যাসিটাইল স্যালিসাইক্লিক অ্যাসিড হচ্ছে অ্যাসপিরিনের রাসায়নিক নাম। আমরা তো অলরেডি দেখলাম যে স্যালিসাইক্লিক অ্যাসিড রয়েছে এর মধ্যে, প্রিপারেশনে আমরা দেখলাম 55°C উষ্ণতায়। প্লাস অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, এই অ্যাসিটিক অ্যানহাইড্রাইড থেকে অ্যাসিটাইল আসছে আর স্যালিসাইক্লিক অ্যাসিড যুক্ত হচ্ছে, তাহলে দুটো মিশে অ্যাসিটাইল স্যালিসাইক্লিক অ্যাসিড। ক্লিয়ার হচ্ছে? মানে একটা তোমার বেসিক আইডিয়া যদি থাকে তোমরা সলভ করে নিতে পারবে কোশ্চেনগুলো। ঠিক আছে, এটা এসছে অল ইন্ডিয়া জয়েন্ট 2012-তে। ঠিক আছে, চলো এরপর আমরা অম্লনাশক বা অ্যান্টাসিড রিলেটেড কোশ্চেনগুলো ডিসকাস করব। এবারে অম্লনাশক বা অ্যান্টাসিড সম্পর্কে আমরা সকলেই পরিচিত যে অ্যাসিডিটি হলে অ্যান্টাসিড ব্যবহার করা হয় এবং এটা একটা ক্ষার টাইপের হয়। ঠিক আছে, এটা আমরা জানি সকলেই। দেখো, আমরা একটা যে বেসিক কথা বললাম যে অম্লকে ক্ষার নষ্ট করে, মানে অম্লটাকে প্রশমিত করতে আমরা ক্ষার ইউজ করি। তাহলে দেখো, সেই বেসিক কনসেপ্টটা থেকেই আমাদের কোশ্চেন চলে এসছে বোর্ডে। যে 12তে দেখো কি কোশ্চেন এসছে, যে সাধারণ অম্লনাশক কি প্রকৃতির যৌগ থাকে। কি প্রকৃতির যৌগ থাকে? ক্ষারীয় প্রকৃতির যৌগ থাকে। কতটা বেসিক থেকে কোশ্চেন এসছে। আবার দেখো 2014-তে গিয়ে এই কোশ্চেনটাকে আবার রিপিট করছে, যে সাধারণ অম্লনাশক বা অ্যান্টাসিডের রাসায়নিক প্রকৃতি কি? ক্ষারীয় প্রকৃতির। কত বেসিক একটা কোশ্চেন, বুঝতে পারছো? তারপর দেখো 2016-তে গিয়ে আবার কি কোশ্চেন করছে, যে সাধারণ অম্লনাশক কি প্রকৃতির বিক্রিয়া দ্বারা পাকস্থলীর অতিরিক্ত অম্ল নাশ করে। কি প্রকৃতি বিক্রিয়া করে? অ্যাসিডকে প্রশমিত করে। অম্লনাশক মানে কি? ক্ষার। ক্ষার কি করে? অ্যাসিডকে প্রশমিত করে, অতিরিক্ত যে অ্যাসিড, মানে অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া। মানে কত একটা বেসিক টাইপের কোশ্চেন দেয় এখান থেকে, মানে বেসিক নলেজ চেক করে আমাদের, বুঝতে পারলে? তাহলে দেখো, তাহলে আমি কি বললাম, যে অম্লনাশক বা অ্যান্টাসিড ক্ষারীয় প্রকৃতির হয়। ঠিক আছে, এখানে আমি নোট ডাউন করে লিখেও দিয়েছি সেটা তোমাদের, যাতে কোনো প্রকার অসুবিধা না হয় তোমাদের। ঠিক আছে, তারপরে সেকেন্ড কোশ্চেন কি ছিল? সেকেন্ড কোশ্চেনটা তো একই ছিল, যে কি ধরনের কি রাসায়নিক প্রকৃতি হয়, সেটাও ক্ষারীয়ই অ্যান্সার হবে। তারপরের কোশ্চেন ছিল যে সাধারণ যে অম্লনাশক সেটা পাকস্থলীর যে অতিরিক্ত অম্ল সেটা কিভাবে নাশ করে, কোন বিক্রিয়ার মাধ্যমে। বললামই, অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া। ঠিক আছে, এরপর এই অম্লনাশকের কিছু উদাহরণ তোমাদের মনে রাখতে হবে, কারণ এই উদাহরণগুলো থেকে প্রায় কোশ্চেন দিয়ে দেয় এমসিকিউ টাইপ, এমনকি জয়েন্টেও এগুলো থেকে কোশ্চেন এসছে, আমি তোমাদের দেখাবো নেক্সট। দেখো, অম্লনাশকের কিছু উদাহরণ বেছে বেছে কিছু উদাহরণ আমি জিস্ট করে এনেছি এখানে। যে র্যানিটিডিন, ধাতব হাইড্রক্সাইড ও ধাতব কার্বনেট। এটা মানে NaOH। NaOH কি? Na হচ্ছে একটা সোডিয়াম মেটাল, সেটাই মেটাল মানেই ধাতব। ধাতব হাইড্রক্সাইড NaOH। তারপরে তোমার AlOH তার হোল 3, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, সেই রকমই এখানেও যেমন সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, এই সমস্ত যৌগগুলো অম্লনাশক হিসেবে ব্যবহার করা হয়। তারপর দেখো সিমেটিডিন, ওমিপ্রাজল, ঠিক আছে, ইত্যাদি আরও হতে পারে, কিন্তু এগুলো মেন এগুলো থেকে প্রায় কোশ্চেন এসে থাকে। ঠিক আছে, আমি দেখাচ্ছি তোমাদের নেক্সট। এবার দেখো, এই যে ইনো প্রায় সকলে আমরা খেয়ে থাকি, যার যখন যেমন প্রয়োজন পড়ে। কিন্তু এই ইনো যে খাওয়ার সময় এর প্যাকেটে যে অ্যান্টাসিড এই ওয়ার্ডটা লেখা থাকে, এটা কিন্তু আমরা কখনো কেউ নজর দিই না। এই যে ইনোর অ্যান্টাসিড, এই ইনোটা তৈরি কিভাবে হয়, এই দেখো সোডিয়াম সিক্রেট, দেখতে পাচ্ছ লেখা রয়েছে।
সোডিয়াম সিক্রেট হচ্ছে এক টাইপের সোডিয়াম হাইড্রক্সাইড টাইপের যৌগ দিয়ে তৈরি হয়, যেটা আমি বললাম ধাতব হাইড্রক্সাইড, সোডিয়াম হাইড্রক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড যা কিছু হতে পারে, সেরকম এটা হচ্ছে একটা সোডিয়াম হাইড্রক্সাইড টাইপের যৌগ, সেটা দিয়ে ইনোটা তৈরি হয়। ঠিক আছে, এগুলো খুব ইন্টারেস্টিং একটা জিনিস, যে এগুলো যদি রিলেট করে করে পড়ানো হয় খুব ভালো লাগে, কিন্তু কেউ পড়ায় না। যাই হোক, চলো এরপরে কোশ্চেন আমরা ডিসকাস করি। এবার দেখো, আমি তোমাদের বললাম না যে এই অম্লনাশকের যে এক্সাম্পল গুলো, সেই এক্সাম্পল গুলো থেকে এমসিকিউ দেয়। দেখো 2018 সালে এসছে, দেখো বোর্ড এক্সাম, যে অম্লনাশক হিসেবে ব্যবহৃত হয় এর নিচের চারটের মধ্যে কোনটা। তার মধ্যে দেখো ফার্স্ট যে এক্সাম্পলটা আমরা দেখতেই পাচ্ছি র্যানিটিডিন, এটা আমি অলরেডি তোমাদের এক্সাম্পলের লিস্টে দেখো লিখে দিয়েছি, র্যানিটিডিন। ঠিক আছে, এটাই অ্যান্সার, বাকিগুলো তো নয়, হিস্টামিন নয়, ইকুয়ানিল নয়, অ্যাসপিরিন নয়, র্যানিটিডিনটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এমসিকিউ। আবার এখানে কি কোশ্চেন দিয়েছে দেখো, বলছে যে নিচের কোনটি অম্লনাশক নয়, মানে আগের কোশ্চেনটাকে ঘুরিয়ে এখানে কোশ্চেনটা করেছে আমাদের। বলেছিল আগেরটাতে বললো কোনটা অম্লনাশক বটে সেটা খোঁজো, এটাতে বলছে কোনটা অম্লনাশক নয় সেটা খুঁজে বার কর। এবার এটা কোথায় এসছে, এটা এসছে যেই মেন্স জয়েন্টে চলে এসছে 2015-তে। তাহলে দেখো এখানে ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি র্যানিটিডিন, এটা তো বটে। সিমেটিডিন দেখো আমি সেই এক্সাম্পলের লিস্টে লিখে রেখেছি, এটাও বটে। তারপরে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, যে কোনো ধাতব হাইড্রক্সাইড বা ধাতব কার্বনেট, তাহলে অ্যালুমিনিয়াম একটা ধাতু, ধাতুর হাইড্রক্সাইড, মানে এটাও বটে। তাহলে নয় কোনটা, ফেনেলজিন। ক্লিয়ার হলো, বুঝতে পারলে, ফেনেলজিনটা হচ্ছে অ্যান্সার। চলো অম্লনাশক ক্লিয়ার হলো তাহলে। এবার দেখো আমাদের বোর্ড এক্সামে এই টাইপের কোশ্চেন গুলো প্রায় এসে থাকে, যে এরকম দিয়ে দিল যে একটি করে ব্যবহার লেখো। কার ব্যবহার, দেখো ফার্স্টের যে ক দিয়ে আমি কোশ্চেনটা লিখেছি, এই কোশ্চেনটা এসছে WBCHSC 2012-তে এসছে, যে কার্বলিক অ্যাসিড, সাধারণ ফটকিরি, অয়েল অফ উইন্টারগ্রিন, এদের একটা করে ব্যবহার লেখো। ঠিক আছে, তারপর দেখো খ দিয়ে আমি লিখেছি বেকিং পাউডার, ক্যালসিয়াম ল্যাকটেট, বোরিক অ্যাসিড, এপসম লবণ, এটা এসছে 2013-তে। এই চারটের একটা করে ব্যবহার জিজ্ঞেস করছে, সবগুলো হাফ হাফ নাম্বার করে, মানে টোটাল 2 নম্বর। ঠিক আছে, এরপর দেখো আবার যে গ দিয়ে লিখেছে, এটা এসছে 2014-তে। 2014-র কোশ্চেনে দেখো বোরাক্স এসছে, অয়েল অফ উইন্টার গ্রিন। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অয়েল অফ উইন্টার গ্রিন, এই যে এই পার্টটা, এই অয়েল অফ উইন্টার গ্রিনটা দেখো তোমাদের 2012-র কোশ্চেনটাতেও এসেছিল, মানে আবার এটা রিপিট করেছে। বুঝতে পারছো, এখানেও কোশ্চেন রিপিট হচ্ছে। চলো দেখে নিয়ে এর ব্যবহারগুলো কি কি সেটা আমরা একটু দেখে নিই। তাহলে দেখো এর অ্যান্সারগুলো আমরা ডিসকাস করে নিই। ফার্স্ট কি ছিল, কার্বলিক অ্যাসিড। সেই কার্বলিক অ্যাসিড যে সাপ মাত্রায় ব্যবহার করা হয়, সেইটা লিখে দিয়ে চলে এসো না পরীক্ষায়, যে কার্বলিক অ্যাসিড সাপ মাত্রায় ব্যবহার করা হয়। কার্বলিক অ্যাসিড অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করা হয়, এটা লিখবে পরীক্ষায়। ঠিক আছে, তাছাড়া নাম্বার দেবে না। এরপর সাধারণ ফটকিরি, ফটকিরি আমরা জানি তো, যখন দাড়ি কাটে রক্ত বেরিয়ে গেলে তখন ইউজ করা হয় না, সেই ফটকিরি, এটা রক্তক্ষরণ কমাতে সাহায্য করে। বুঝতে পারলে। এরপর অয়েল অফ উইন্টার গ্রিন, এই অয়েল অফ উইন্টার গ্রিনও সেই অ্যানালজেসিক হিসেবে ব্যবহার করা হয়, যেমন অ্যাসপিরিনটা আমরা ব্যবহার করতাম। ঠিক আছে, অ্যাসপিরিনটা যেমন ব্যবহার করতাম অ্যানালজেসিক, সেই অ্যানালজেসিকের আরেকটা উদাহরণ হচ্ছে অয়েল অফ উইন্টার গ্রিন। ঠিক আছে, এরপর বেকিং পাউডার, বেকিং পাউডার পাউরুটি তৈরিতে ব্যবহার করা হয়, জানি আমরা নর্মালি। তারপর ক্যালসিয়াম ল্যাকটেট, এটা দুধ থেকে ছানা তৈরিতে ব্যবহার করা হয়। ল্যাকটেট, ল্যাকটিক অ্যাসিড, বুঝতে পারছো দুধ আর ছানার সঙ্গে একটা ডিরেক্ট রিলেশন আছেই ওর। এরপর বোরিক অ্যাসিড, বোরিক অ্যাসিডটা জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়। এরপর এপসম লবণ, কোষ্ঠকাঠিন্যের চিকিৎসায় ব্যবহার করা হয়। তারপর বোরাক্স, বোরাক্স এটাও জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়, মানে বোরিক অ্যাসিড, বোরাক্স এগুলো জীবাণুনাশক হিসেবে দুটোই ব্যবহার করা হয়। ঠিক আছে, চলো এরপর নেক্সট কোশ্চেন আমরা ডিসকাস করি। এবার দেখো এই যে ব্যবহারগুলো বললাম না, এই ব্যবহারগুলো থেকে আবার দেখো 2017-তে একটা এমসিকিউ টাইপ কোশ্চেন দিয়েছে। বলছে যে একটি যৌগ এক্স, যে কোনো যৌগ এক্স, এই এক্সটার 0.2% দ্রবণ একটা বীজবারক বা অ্যান্টিসেপটিক। অ্যান্টিসেপটিকের বাংলা যে শব্দটা সেটা হচ্ছে বীজবারক, এটা মনে রাখবে। ঠিক আছে, তারপর দেখো 1% ডিসইনফেক্টেন্ট, যেমন লাইজল, লাইজল যেমন ডিসইনফেক্টেন্ট, সেই রকমই ডিসইনফেক্টেন্ট হিসেবে ব্যবহৃত হয়। এবার নিচের কোনটি হচ্ছে এই এক্স, বুঝতে পারলে, সেটা আমাদের বাঁচতে হবে। তাহলে নিচের এক্স হচ্ছে, অ্যান্সার হচ্ছে ফেনল। এই ফেনলের 0.2% দ্রবণ অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করা হয়, যেটাকে আমরা আগের স্লাইডে কি পড়লাম, কার্বলিক অ্যাসিড। এই ফেনলের 0.2% দ্রবণটাই হচ্ছে কার্বলিক অ্যাসিড, আর এই কার্বলিক অ্যাসিডটা বীজবারক বা অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, আবার এই ফেনলেরই
যে 1% দ্রবণ সেটা ডিসইনফেক্টেন্ট হিসেবে ব্যবহার করা হয়। এটা একটা খুবই ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, এটা মনে রাখবে, যে কোনো ভাবে এটা ঘুরিয়ে কোশ্চেনটা আমাদের দিয়ে দিতে পারে। ঠিক আছে, চলো এরপর আমরা নেক্সট কোশ্চেন ডিসকাস করি। এবার দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে সোডিয়াম বেনজয়েট নিম্নলিখিত কোন উদ্দেশ্যে ব্যবহার করা হয়, মানে সোডিয়াম বেনজয়েটের ব্যবহার। এটা এসছে WBCHSC 2015-তে, বোর্ড এক্সাম 2015। তাহলে কোন কাজে ব্যবহার করা হয়? সোডিয়াম বেনজয়েট খাদ্য সংরক্ষক রূপে ব্যবহার করা হয়, মানে ফুড প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার দেখো এই যে সোডিয়াম বেনজয়েট আমি বললাম না যে ফুড প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা হয়, তাহলে দেখো এই স্লাইডটা তো দেখো লেখা রয়েছে যে ফুড প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা হয়। এরকম গুঁড়ো গুঁড়ো পাউডারের আকারে এটা থাকে। ঠিক আছে, এটাতে বিভিন্ন ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয়, তারপর বিভিন্ন খাবারের উপর ছড়িয়ে সেগুলোকে প্যাকেটিংটা করে দেওয়া হয় যাতে সেটা নষ্ট না হয়ে যায়, বহুত দিন থাকে। সেই জন্য যে প্যাকেটজাত দ্রব্যগুলো অনেক দিন থাকে না, সেই এই টাইপের প্রিজারভেটিভ গুলো ব্যবহার করা হয় বলেই সেগুলো থাকে। বুঝতে পারছো? ঠিক আছে, চলো এই ছবিগুলো আনলে না আমাদের অনেক ক্লিয়ারিটি আসে, জিনিসটা সম্পর্কে কনসেপশন আরো ক্লিয়ার হয়। এখানে দেখো এই যে কোশ্চেনটা এখানে বলছে কোনটা খাদ্য সংরক্ষক নয়, এই নয়টা কিন্তু খেয়াল রাখবে। এই কখন বলছে বটে যে 4টের মধ্যে একটা চুজ করতে বলছে খাদ্য সংরক্ষক, আবার কখনো বলছে 4টের মধ্যে 3টে খাদ্য সংরক্ষক, একটা নয়, এই 9টা চুজ করতে বলছে। এই টাইপের ঘোরানো কোশ্চেন গুলো কিন্তু খেয়াল রাখবে, খুব ভুল হয় এগুলো। ঠিক আছে, এখানে বলছে কোনটা নয়, তাহলে এখানে এর অ্যান্সার হচ্ছে সুক্রালোজ। সাধারণ লবণ, সুক্রোজ, সোডিয়াম বেনজয়েটটা তো আগেই পড়লাম আমরা। সাধারণ লবণ, সুক্রোজ এগুলো এক একটা খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার করো। ঠিক আছে, তাহলে চল এরপরের কোশ্চেন। এরপর আমাদের কোশ্চেন হচ্ছে যে প্যাকেটজাত খাদ্যে খাদ্য সংরক্ষক যোগ করার উদ্দেশ্য কি, মানে যে প্যাকেটজাত খাদ্য আমি বললাম না সেটাতে খাদ্য সংরক্ষক আমরা ব্যবহার করবোই কেন, খাদ্য সংরক্ষকটার কাজ কি? অবশ্যই খাদ্য সংরক্ষণ করা, কিন্তু সেটাকে তো একটু গুছিয়ে লিখতে হবে না, সেই জন্য দেখো ভাষাটা কি, যে প্যাকেটজাত খাদ্যকে বিভিন্ন জীবাণু যেমন ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস প্রভৃতির আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য এবং বায়ু দ্বারা জারণের হাত থেকে, বায়ু জারণেও তো অনেক কিছু নষ্ট হয়ে যায় না, সেই জন্য বায়ু দ্বারা জারণের হাত থেকে রক্ষা করার জন্য এই ফুড প্রিজারভেটিভ বা খাদ্য সংরক্ষক যৌগগুলোকে আমরা ব্যবহার করে থাকি। এই কোশ্চেনটা দেখো এসছে 2018 সালে বোর্ড এক্সাম। বুঝতে পারছো, খাদ্য সংরক্ষণটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, বারবার এটা থেকে বিভিন্ন সালে কোশ্চেন আসছে। ঠিক আছে, চলো এরপরে কোশ্চেন আমরা ডিসকাস করি। এটা ক্লিয়ার হলো তো? ঠিক আছে, এটা নোট ডাউন করে নাও একটু, তারপর আমরা নেক্সট কোশ্চেন ডিসকাস করি। হয়ে গেছে, চলো এবার এখানে দেখো কি কোশ্চেন দিয়েছে, বলছে নিচের কোনটি একটি কৃত্রিম মিষ্টিকারক পদার্থ। তাহলে এক্সাম্পল গুলোর মধ্যে দেখো সুক্রোজ, ল্যাকটোজ, সেলুলোজ রয়েছে, তার মধ্যে এই সুক্রালোজটা হচ্ছে কৃত্রিম মিষ্টিকারক পদার্থ। আমরা দেখো আগে যে একটা এমসিকিউ করলাম না, যে যেখানে ছিল খাদ্য সংরক্ষক কোনটা নয়, তার মধ্যে সুক্রালোজটাকে আমরা সিলেক্ট করেছিলাম, সেই সুক্রালোজটাই হচ্ছে একটা কৃত্রিম মিষ্টিকারক পদার্থ। বুঝতে পারলে? দেখো ওইখানের কনসেপ্টটা আমাদের এখানেও কাজে লেগে গেল, যে ওইখানে আমরা সুক্রালোজটাকে আউট করেছিলাম খাদ্য সংরক্ষক থেকে, এবার সেইখানে যদি সুক্রালোজটা আমরা একটু আইডেন্টিফাই করে নিই যে ওইটা একটা কৃত্রিম মিষ্টিকারক পদার্থ, সেটা আবার আমাদের আরেকটা কোশ্চেনও কাজে লেগে যেতে পারে ঘুরিয়ে। বুঝতে পারছো? এবার দেখো এই কোশ্চেনটা এসছে 2015-তে, তাহলে অনেকটা রিলেটেড কোশ্চেন হয় আমাদের মেনলি, মানে একটা করলে তোমার হয়তো সুক্রালোজ পড়ছো, তোমাকে হয়তো ঘুরিয়ে আবার এই কোশ্চেনটাই ওইরকম ভাবে কোনটাতে নয়, তখন এটা চুজ করতে হতে পারে। তুমি যদি জানো সুক্রালোজটা মিষ্টিকারক পদার্থ, তাহলে সংরক্ষকে নয় সেটা তোমরা ইজিলি সিলেক্ট করে দেবে। ঠিক আছে, দেখো এই যে সুগার ফ্রি বিভিন্ন সুগার ফ্রি বিস্কুট খায়, তারপরে সুগার ফ্রি বিভিন্ন চায়ে মিশিয়ে পরে খায় যাতে মিষ্টি আসে কিন্তু সুগার না থাকে, লো ক্যালোরি বলে না, 0 ক্যালোরি, সেই কেস। এই যে সুগার ফ্রিটা সেই কৃত্রিম মিষ্টিকারক পদার্থ, সেই কৃত্রিম মিষ্টিকারক, ওখান থেকে এটা এসছে। এবার দেখো 2018 সালে একটা কোশ্চেন এসেছিল, সে একই টাইপেরই কোশ্চেন কিন্তু একটু ডিফারেন্ট টাইপের, যে কোন মিষ্টিকারক পদার্থটি একটি ডাইপেপটাইড মিথাইল এস্টার। এবার এটা জানতে গেলে তোমাদের তার স্ট্রাকচার জানতে হবে, বা স্ট্রাকচার অত আমাদের দরকার নেই, এখানে দিয়ে দিয়েছে কোশ্চেনটা, বাই চান্স এক আধটা ওরকম চলে আসে আউট অফ সিলেবাস, বুঝতেই পারছো একটু ঘুরিয়ে একটু বেশি জটিল। এটার অ্যান্সার হচ্ছে অ্যাসপার্টেম। ঠিক আছে, এটা একটু মনে রেখে নেবে। দেখো আমাদের নেক্সট কোশ্চেন, যে একটি সাবানের উদাহরণ দাও। সাবান, লাক্স সাবান, ডাব সাবান। এবার এর একটি ধ্রুবীয় এবং অধ্রুবীয় অংশ চিহ্নিত করো। ঠিক আছে, তাহলে সাবানের উদাহরণ আমরা তো এরকম বলবো না যে লাক্স সাবান,
এরকম তো লিখবো না, একটা তার রাসায়নিক নামটা লিখবো। তার রাসায়নিক নাম হচ্ছে একটা যে কোনো এক্সাম্পল, যে সোডিয়াম স্টিয়ারেট, এটা হচ্ছে একটা সাবানের এক্সাম্পল। এবার এই সোডিয়াম স্টিয়ারেটটার বলছে যে ধ্রুবীয় এবং অধ্রুবীয় অংশ চিহ্নিত করো। সেটা জানতে গেলে আমাদের এর যে সংকেত সেটা জানতে হবে। সেটা এর সংকেত হচ্ছে CH3CH2 তার হোল 16 তারপরে COONA, ঠিক আছে। তাহলে এর মধ্যে যেটা অধ্রুবীয় অংশ সেটা হচ্ছে এই COON, এটা এই লাস্টের পার্টটা, ঠিক আছে। আর এই ফার্স্টের পার্টটা হচ্ছে ধ্রুবীয় অংশ, দেখো লিখে রেখে দিয়েছে এখানে। এবার এইটা তোমাদের একটু মনে হচ্ছে CH3CH2 বাইরে 16, এটা কেমন ভাবে লিখেছে, এটা দেখো এই টাইপের, যে CH3 তারপরে CH2, এটা এরকম তলায় থাকবে, যেমন 16 লিখি না, মানে 16টা CH2 পরপর চেনের মাধ্যমে যুক্ত আছে, ঠিক আছে। তার পাশে COONA, এটাই হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। বুঝতে পারলে? চল, এবার ল্যাবরেটরিতে এই সোডিয়াম স্টিয়ারেটটা এরকম বোতলে বোতলে ভরা থাকে, এবার সেগুলোকে বিভিন্ন এক্সপেরিমেন্টে ইউজ করে, ঠিক আছে। দেখো এখানে যে সোডিয়াম স্টিয়ারেট, এই সোডিয়াম স্টিয়ারেটটা যে সংকেতটা সেটা কি লেখা রয়েছে, C17H35 COONA। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ, এই যে লেখা রয়েছে C17H35 COONA, আর এটা আছে 98%। বুঝতে পারছো কতটা গাঢ়? এবার C17H35 COONA, তাহলে তোমরা বলবে আগে তো আমরা একটা আলাদা পড়লাম, যে CH3 তারপরে CH2 তারপরে 16 তারপরে COONA। দেখো এইখানে এই যে পার্টটা, এই COONA তো এখানেও কমন রয়েছে, আর এখানে C17, মানে দেখো কার্বন, এখানে একটা কার্বন, আর এই 16 মানে এখানে 16টা কার্বন, মানে টোটাল 17টা কার্বন। আর এইখানে দেখো 3টে হাইড্রোজেন, আর এইখানে দেখো 16 × 2 মানে 32টা, 32 + 3 35টা। বুঝতে পারছো? এটা একটু শর্টকাটে লেখা আছে C17H35, এটা মানে হচ্ছে এইটাই। বুঝতে পারলে? দেখো এটা তোমাদেরকে আমি ছবিতেও দেখিয়ে দিলাম, যে এখানেও দেখো এই বোতলগুলোতেও লেখা রয়েছে C17H35 COONA। বুঝতে পারলে? ঠিক আছে, চলো। 2016তে দেখো একটা সেম টাইপের কোশ্চেন এসছে, যে নিচের কোনটি সাবানের উপাদান। এবার সাবানের উপাদান তো নয়, এখানে মনে হচ্ছে সাবানের এই নামগুলো এখানে দিয়ে দিয়েছে, রাসায়নিক নামগুলো। তাহলে দেখো ফার্স্ট যে নামটা সোডিয়াম স্টিয়ারেট, এটাই অ্যান্সার। আগে আমরা দেখলাম যে সোডিয়াম স্টিয়ারেট একটা সাবান, ওখান থেকে আমাদের ক্লিয়ার হয়ে গেল। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, বাকি অপশনগুলো দেখার কোনো প্রয়োজন নেই। দেখ আউট। এরপর এবার দেখো এখানে যে 2016তে যে কোশ্চেনটা এসছে, এটাতে বলছে নিচের কোনটি একটি অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিবায়োটিকের এক্সাম্পল। তাহলে দেখো এই 4টে এক্সাম্পলের মধ্যে ফার্স্ট যে অপশনটা, এটা অ্যাসপিরিন। অ্যাসপিরিনটা আমরা আগেই পড়লাম যে এটা অ্যানালজেসিক হিসেবে ব্যবহার করা হয় ব্যথা উপশমে, সেটা তো অ্যান্টিবায়োটিক হিসেবে নয়। তাহলে তারপরের অপশনটা দেখো ক্লোরামফেনিকল, এটা একটু ভদ্র লাগছে। বাকি অপশনগুলো পড়ো, দেখো ভেরোনাল, ফরিস্টাল, এগুলো দেখেই মনে হচ্ছে একদম বেকার অপশন, এগুলো তো হবেই না। আর অ্যাসপিরিনটাও হচ্ছে না যেহেতু অ্যানালজেসিক। তাহলে পড়ে রইল ক্লোরামফেনিকল, সেই ক্লোরামফেনিকলটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলে? চল এরপর নেক্সট কোশ্চেন। এবার এখানে দেখো প্যারাসিটামল, প্যারাসিটামলটা একটা ট্যাবলেট, আমরা তো জানি। এবার এই প্যারাসিটামলটা থেকে একটা কোশ্চেন এসে দেখো WBJEE 2011তে, এখানে বলছে প্যারাসিটামলের রাসায়নিক নাম কোনটা। এবার এর অ্যান্সার হচ্ছে গ, এন অ্যাসিটাইল প্যারা অ্যামিনোফেনল। এই পিটা পি মানে কি? প্যারা, অর্থ প্যারা, মেটা আমরা বলি না পজিশন, সেই পজিশন এটা প্যারা, এন অ্যাসিটাইল প্যারা অ্যামিনোফেনল। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে আজ আমরা অনেকগুলো কোশ্চেন ডিসকাস করলাম, 2011 থেকে 2018 সাল অবধি প্রায় সমস্ত কোশ্চেন ফুল ডিসকাস করে নিয়েছি আমরা। আর জয়েন্টেরও কিছু কোশ্চেন যেগুলো এসছে ওই রিলেটেড, সেগুলো আমরা সব ডিসকাস করে নিলাম। ঠিক আছে, এবার দেখো এখানে এই যে প্যারাসিটামল ট্যাবলেটস আইপি, প্যারাসিটামল যে ট্যাবলেট সেটার একটা ছবি দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম, জাস্ট ইন্ট্রোডাকশন বলতে পারো। তাহলে ঠিক আছে, এই চ্যাপ্টারটা তোমাদের আমি যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছিল সব ডিসকাস করে দিলাম ফুল, প্লাস জয়েন্টেরও কিছু কোশ্চেন যেগুলো রিলেটেড ছিল আমাদের পরীক্ষায় কাজে আসতে পারে, সেগুলো আমি ডিসকাস করে দিলাম তোমাদের। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং সমস্ত জিনিস তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আমি সব জিস্ট করে তোমাদের কাছে আনার চেষ্টা করেছি। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার করো, এবং যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।